আচ্ছা, আজকে আমাদের বই প্রকাশ অনুষ্ঠান হাতেখড়ির থেকে চূর্ণী ভৌমিকের কমলা আচার বইটি কোন বয়সীদের জন্য জানি না, কারণ আমার পড়েও দিব্যি লেগেছে এবং অলিও দাবি করেছে অলির দারুণ লেগেছে। তাই চূর্ণী এমন একটি বই লিখেছেন যেটা একেবারে যাকে বলে 8 থেকে 80 বা 5 থেকে 80। অলি খুবই হাসছে। যাই হোক, তো আজকে আমাদের অনুষ্ঠানের দুটো পর্ব। প্রথম পর্বে চূর্ণী এবং আব্দুল কাফি, তিনি সবাই চেনেন, বাংলা বিভাগে পড়ান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারা বইটি নিয়ে কথা বলবেন। তারপরে আমি চলে যাব সিঞ্জিনী ঘোষ, আমাদের হাতেখড়ির আরেকজন আমাদের লোক। সিঞ্জিনী ঘোষ তারপর আসবে এবং সিঞ্জিনী ঘোষ তারপরে যে যারা অপ্রাপ্তবয়স্ক তাদের নিয়ে দ্বিতীয় অংশ এই বইটির সেইটি তিনি সঞ্চালনা করবেন। তো প্রথমে আমি চূর্ণী এবং কাফিদাকে ডেকে নেব এই চেয়ারগুলোতে বসার জন্য, ওগুলোই না। শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই প্রতিক্ষণকে, শুদ্ধব্রতবাবুকে, যে এই জায়গাটা আমাদের আজকে রোববার বিকেলে এই জায়গাটা দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো মনোজবাবুকে, আমাদের প্রিন্টার যিনি। মনোজবাবু খুবই যত্ন নিয়ে কাজ করেন এবং খুবই উনি নানা অনেক রকমভাবে আমাদের সাহায্য করেন। তো আজকে উনি এখানে আসেননি, কিন্তু মনোজবাবু, শুদ্ধব্রতবাবু এরা সাহায্য করেন এবং আপনারা যারা এসছেন সবাইকে ধন্যবাদ। প্রথমে তাহলে আমি চূর্ণীকে একটু বলবো যে বইটা নিয়ে একটু দু চার কথা বলতে, যে বইটায় কি আছে। আমি নিজে কেন লিখছি, কেন আঁকছি ইত্যাদি নিজের কাছেই জাস্টিফাই করার জন্য আর কি। তো আমি ভাবছিলাম, ভাবতে ভাবতে এবং এমনি পড়তে পড়তে আর কি একটা কবিতা আমি খুঁজে পাই। তো সেটা আমার মনে হয় বেশ অনেকটাই আমি যা বলতে চাই সেটাকে আর কি জাস্টিফাই করছে, আপনাদের বুঝতে সুবিধা হবে যে কেন আমি কি ভেবে আর কি লেখালেখি, আঁকাআঁকি ইত্যাদির চেষ্টা করি আর কি। কবিতাটা ইংরেজি কবিতা, নাম গুড বোনস, ম্যাগি স্মিথ বলে একজনের লেখা। লাইফ ইজ শর্ট, দো আই কিপ দিস ফ্রম মাই চিলড্রেন। লাইফ ইজ শর্ট and I have shortened it in 1,000 delicious ill-advised ways. 1,000 deliciously ill-advised ways I'll keep from my children. The world is at least 50% terrible, and that's a conservative estimate, though I keep this from my children. For every bird, there is a stone thrown at a bird. For every loved child, a child broken, bagged, sunk in a lake. Life is short, and the world is at least terrible. And for every kind stranger, there is one who would betray, though I keep this from my children. I am trying to sell them the world. Any decent realtor walking you through a real shithole chirps on about good bones. This place could be beautiful, right? You could make this place beautiful. তো এটা হচ্ছে আমার সাধারণভাবে লেখালেখির চেষ্টা করার পেছনের কারণ বলা যেতে পারে। আর এই বইটা যখন আমি লিখছিলাম, আমি আসলে বই লেখার জন্য বই লিখছিলাম না, আমি হাতে অনেকটা সময় থাকে বাড়িতে ফিরে এসে কাজকর্মের পরেও, এবং আমার সঙ্গে যারা থাকেন তারা কি বলবো, মানে খুবই সাপোর্টিভ। তারা এরকম নয় যে আমাদের, আমি খুবই সৌভাগ্য আমার আর কি, যে আমাকে প্রচুর সময় বাড়ির কাজের পেছনে দিতে হয় না, তার ফলে খানিকটা সময় আমার নিজের জন্য পড়ে থাকে। তো সেই সময়টাতে আমি টুকটাক লিখি, লিখতে ইচ্ছে করে, ভালো লাগে সেই জন্য। এবং এই প্রত্যেকটা লেখাই আর কি কখনোই একটা বইয়ের মধ্যে হবে বলে লেখা হয়েছিল তা না। কিছু লেখা একটা এনজিও আছে প্রথম বলে, তারা কাজ করেন বাচ্চাদের নিয়ে, তো তারা আমাকে বলেছিলেন যে এরকম ছোট ছোট কয়েকটা গল্প, স্কেচ একদম প্রাইমারি রিডারদের জন্য যদি লেখা যায়, তো সেইগুলো আমি তখন লিখেছিলাম। আর তারপরের ছড়াগুলো একটা জিনিস আমার মনে হচ্ছিল, কয়েকটা পূজাবার্ষিকী আমার অবশ্য খুব মন দিয়ে যে পড়া হয় বা ফলো করা হয়, কাজে এর মধ্যে স্টেটমেন্ট দেওয়াটা একটু মুশকিল, কিন্তু আমার মনে হচ্ছিল ছড়া ইদানিং লেখা কমই হয় বোধ হয়, কারণ পূজাবার্ষিকী টিকিগুলোতে বা আনন্দমেলা টেলাগুলোতে আমি কোথাওই দেখছিলাম না কোথাও কোনো ছড়া আছে বলে।
তো সেই জন্য খানিকটা আর নিজেরও ভালো লাগছিল বলে তো লিখছিলাম। এবং তার সাথে ছবিগুলো আবার মানে কখনো হয়েছে যে আগে ছড়াটা লিখেছি তারপরে ছবিগুলো এঁকেছি, কখনো আবার হয়েছে যে একটা ছবি আগে মাথায় এসছে সেটা করেছি, তারপরে মনে হচ্ছে বাড়ির সাথে মিলিয়ে একটা ছড়া করলে ভালোই হয়, করে এরকম করে করে মিলিয়ে মিলিয়ে করা। এবার প্রচুর ছবি দেওয়ার ফলে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে বইয়ের দাম বেড়ে যায় আর প্রচুর রং ব্যবহার করা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তার ফলে সেটাও একটা ব্যাপার। কিন্তু ছবি ছাড়া না আমার আরেকটা জিনিসও মনে হয় যে আমাদের তো এই ফোন টোন ইত্যাদির কারণে ছোট বড় নির্বিশেষে সবারই ভীষণই একটা অ্যাটেনশনের সমস্যা হয় আজকাল। এবং তার ফলে আমার মনে হচ্ছিল যে একটা পরিমাণ ভিজুয়াল এড না থাকলে, মানে এটা একটা স্ট্র্যাটেজিও আর কি এক অর্থে, যাতে মানে নিবিড় পাঠ বা অনেকক্ষণ ধরে পড়ার যে অভ্যেস যেটা থেকে আমরা বারবার সরে সরে যাচ্ছি আর কি, তো সেইটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সেইটা করার জন্য আমার মনে হয়েছিল যে শুরুর দিকে প্রথমেই প্রচুর একটানা লেখা, মানে লিউইস ক্যারলের ওই অ্যালিসে একটা বক্তব্য আছে যেখানে অ্যালিস বলছে যে দিদি একটা বই পড়ছে, সেই বইটা দেখেই বিরক্ত লাগছে, তাতে কোনো ছবি নেই, কোনো কনভারসেশনও নেই, শুধু পাতার পর পাতা লেখা। তো এইটা আমার মনে হয় বাচ্চাদের শুধু নয়, মানে আমাদেরও আজকাল যাদের পড়ার অভ্যেসটা কমে আসছে, এবং এটা নিয়ে আমি অনেককেই খুব দুঃখ করতে দেখি, কারণ সবাই আমরা অনেকেই ছোটোবেলায় প্রচুর পড়ার অভ্যেস ছিল এবং সেটা আমরা খুইয়ে ফেলেছি আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে যদি আবার এটাকে পুনরুদ্ধার করতে হয় তাহলে হয়তো একটু বুদ্ধি করে নানা রকম কায়দা কানুন করে একটু ছবি টবি দিয়ে, হ্যাঁ একটু ডিরেক্ট এঙ্গেজমেন্ট দিয়ে করলে হয়তো ব্যাপারটা সুবিধে হতে পারে, মানে ওটা আমি আমার মতো করেই ভেবেছি আর কি। এই তো এই বইটা যখন গাঁথা হলো, মানে যখন পরে এগুলোকে সাজালাম একসঙ্গে, ছবি চড়া ইত্যাদি কি কি যাবে না যাবে, তখন তো আর আমি স্কুলে পড়াচ্ছি অনেকদিন, তার ফলে সেইটা একটা মানে কথা নেই বার্তা নেই, খালি একটু অ্যাক্টিভিটি দিয়ে একটু একটু এটা কর ওটা কর এরকম একটা বলার একটা অভ্যাস তৈরি হয়েছে, ভালো না খারাপ আমি জানি না, কিন্তু তার ফলে আমি আবার কতকগুলো জিনিস এবং আমার মনে হলো বলা দরকার যেগুলো, সেইগুলোকেই আমি আর আমাদের ওই একটা কনসেপ্ট শেখানো হয়, নতুন কিছু না, ওই মানে একটা টেক্সটের মধ্যে থেকেই যে টেক্সটের মধ্যেই যে বিভিন্ন সম্ভাবনা থাকে, বিভিন্ন দিকে ভাবনা চিন্তা নিয়ে যাওয়ার, মানে একটা একটা গল্প থেকে আমরা খানিকটা ইতিহাস জানতে পারি, আমরা খানিকটা ভূগোলের দিকে ভাবনা নিয়ে যেতে পারি, আমরা প্রকৃতির কথা ভাবতে বসলে খানিকটা বিজ্ঞানের কথাও ভাবতে পারি ইত্যাদি ইত্যাদি। তো সেই যে বিভিন্ন ধরনের পোটেনশিয়াল যে একটা টেক্সটের মধ্যে থাকে, বিভিন্ন ধরনের ভাবনার দিকে যাওয়ার, তো সেইটা যদি খানিকটা একটু এক্সপ্লোর করা যায়, এই 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 রকমও ভেবেছিলাম অ্যাক্টিভিটিগুলো করার সময়। আর আরেকটা ছিল সেটা হচ্ছে যে অনেক ছোটবেলায় আমি প্রচুর বিদেশি বই টই সেকেন্ড হ্যান্ড এরকম আমার জুটেছিল, তাতে আমি দেখেছিলাম সেই স্টিকার বই, তারপরে এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের বাংলাতে একেবারেই নেই, কারণ সেগুলো খুবই দামি ব্যাপার বলেও নেই, আর বোধহয় শুধু দামি বলে নয়, একটু ইচ্ছের অভাবও আছে এদিকে আর কি, তার ফলেও সেই দিকে নেই, কারণ সিরিয়াস সাহিত্যর সঙ্গে না প্লে বুক বা অ্যাক্টিভিটি বুকের একটা বিরোধ আমার মনে হয় লোকে তৈরি করে রেখেছে মাথার মধ্যে। সেইটা নিয়ে অবশ্য পরে আরও মানে সেটা আরও দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু আমার ওটা দেখে খুবই মনে হতো যে এই জিনিস বাংলায় হলে তো ভালোই হয়, তো সেইটা করারও একটা লোভ ছিল আর কি। তো বই বানানোর ক্ষেত্রে এটাই ভাবনা আমার। ধন্যবাদ চূর্ণী, বই বানানোর তোমার যে ধারণাগুলো ছিল এবং যেভাবে এসছে ঠিকই, মানে বই পড়ার অভ্যেস তো শুনছি, তবে এটা নতুন কথা কিছু নয়, মানে আমি জাস্ট বলছি, মানে আমি যখন বড় হচ্ছি 80 শেষে 90-এর দশকে, তখনও শুনতাম যে বই পড়ছে না বাচ্চারা। এবার নিশ্চয়ই হয়তো 60-এর দশকের তুলনায় 90-এর দশকে বাচ্চারা কম বই পড়ছিল, 90-এর তুলনায় এখন কম বই পড়ছে, মানে হয়তো আগামী 2040-এর মধ্যে বাচ্চারা আর বই পড়বেই না, সেটা অন্য কথা। কিন্তু কিন্তু বই পড়া তো অবভিয়াসলি আমাদের মোবাইল ইত্যাদির জন্য বই পড়ার যে অভ্যেস সেটা কমে গেছে, এবং অ্যাক্টিভিটি বুক যেটা তুমি বললে যে সত্যি বাংলায় দেখতে পাই না আমরা, কেন দেখতে পাই না, এগেন কোনো যুক্তি আছে কিনা আমি জানি না, কিন্তু অ্যাক্টিভিটি বুক সত্যি দেখা যায় না।
এবং সেই ক্ষেত্রে এই বইটা খুবই চমৎকার। মানে আমিও করে ফেলেছি অ্যাক্টিভিটিগুলো। আমার কম সময় লেগেছে, সেটা আলাদা কথা, কিন্তু করতে মজা লাগে। যাই হোক, এবার আমি আব্দুল কাফি, তাকে বলবো যে এই বইটি নিয়ে কিছু বলার জন্য। আচ্ছা, আপনাদের সবাইকে নমস্কার। আর এই বইয়ের প্রকাশক এবং লেখক চূর্ণী, তাদের দুজনকেই আমার গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এইটা যখন প্রথম কথা হলো এই বইটা নিয়ে একটা সভা হবে, কথাবার্তা হবে, তখনও আমি অবশ্য জানতাম না যে এই বাচ্চারাও এখানে থাকবেন। সেটা খুবই একটা চমৎকার ব্যাপার। তারাও কিছু অংশগ্রহণ করবে, কথা বলবে, তাদের কেমন লেগেছে সেই নিয়ে দু চার কথা বলবে। কিন্তু তখন আমি প্রথমে ভেবেছিলাম যে এই বইটা বেশ একটা পাণ্ডিত্যপূর্ণ আলোচনা বলতে যা বোঝায়, যা মাস্টারদের খুব লোভনীয় একটা কাজ, সুযোগ পেলেই যেটা করে থাকি আমরা, সুযোগ না পেলেও করে থাকি। তো সেরকম কিছু একটা হবে। তো তারপরে বোঝা গেল যে না, এরকম নয়। ফলে আমি একটু দ্বিধাগ্রস্ত হলাম এই এতে, যে সত্যি সত্যি অনভ্যাসে, অপদার্থতায় ছোট বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করবার যে সহজ স্বতঃস্ফূর্ত এক ধরনের ভাষা থাকে, সেটা নানা কারণে আমি ভুলেই গিয়েছি প্রায়। তো তাতে একটুখানি অসুবিধা হলো, কিন্তু তবু সাহসে ভর করে, বিশেষ করে চূর্ণীর এই কাজের সঙ্গে খানিকটা পরোক্ষে তির্যকভাবে যুক্ত থাকতে পারার একটা সৌভাগ্য হবে আমার। সেইটাও, চূর্ণী আমার ছাত্রও ছিলেন। এটা মাঝে মাঝে আমার কি বলবো, মানে বলতেও ভালো লাগে এবং ঘোষণা করতেও ভালো লাগে যে এটা খুবই আমার, বিশেষ করে আমার খুবই প্রিয় ছাত্র ছিলেন। ওর কাছ থেকে শেখা যেত বেশ কিছু। তো সেই চূর্ণী এই আগেও একটি বই ওর আমি দেখেছিলাম, সেটাও খুবই উচ্ছ্বসিত, প্রশংসা করবার মতন, ভালো লাগবার মতন কাজ সেটাও করেছিল। তখনও একবার দুবার ওর সঙ্গে কথা হয়েছিল। তারপরে এইটার কথা আমি জানতাম না যে এটা এরকম একটা বই যে হচ্ছে। এবং হয়ে আসার পরে অন্বেষা যখন প্রথম কথা বললেন তখনই জানলাম, এবং তারপরে হাতে পেলাম, এবং আপনাদের সকলেরই মতন আমিও খুবই, যাকে বলে, আপ্লুত হওয়ার মতন যে এরকম একটা বই আমার খুব কম সময় এরকম হয়, কিন্তু হয় মাঝে মাঝে, আমাদের সকলেরই হয় যে আরেকবার যদি ছোট হওয়া যেত, এরকম মনে হওয়া। তো এই বই সেরকম একটা মুহূর্ত আমার কাছে অন্তত পক্ষে দিয়েছিল, যে যদি আরেকবার ছোট হয়ে এই বইটা পড়া যেত। এখন তো বড় হয়ে পড়া, এটা খারাপ পড়া আর কি, সবসময় প্যাঁচ কষে পড়া যাকে বলে। এই লাইনটার এই মানে, এইখানে এই শব্দটা হয়েছে, ওইখানে একটা ছন্দ খট করে লাগলো কানে, এইখানে এই বাক্যটার তো আশ্চর্য একটা অন্য ইশারা আছে, এইসব ভেবেচিন্তে পড়া। ফলে এটা যদি এসব বাদ দিয়ে পড়তে পারা যেত, সুযোগ পাওয়া যেত, কিন্তু সেই সুযোগ আর হবে না, আক্ষেপ থাকবে। কিন্তু সেটা হলে ভালো হতো। তো এই বই নিয়ে সবচেয়ে ভালো হতো যদি পরপর এই বইয়ের যে লেখাগুলি, ছড়াগুলি বিশেষ করে, এবং গদ্যও দু চারটে যদি পরপর পড়ে যাওয়া যেত, তাহলেই আমার অন্ততপক্ষে সবচেয়ে ভালো লাগতো। যে এবং কিছু ব্যাখ্যা করতে হতো না, কারণ এখানে সবাই আমরা সেসব এর মধ্যেকার ইশারা এসব আমরা বুঝতেই পারতাম। কিন্তু সেটা তো করা যাবে না। ফলে আমি খুব সংক্ষেপে 10-12 মিনিটের মধ্যে দু তিনটে এই বইয়ের যে লেখা আছে সেগুলো নিয়ে দু একটা কথা বলবো। এবং এটা আমার খুব আপ্লুত লাগবার মতন ব্যাপার যে চূর্ণী যে ছবিটির কথা এই বইতে বলেছেন শেষে, ভ্যান গগ, চূর্ণী যে ক্যালেন্ডারের ছবি দেখেছিলেন, আমি সেই ক্যালেন্ডারের ছবি দেখার সুযোগ ছিল না, কারণ চূর্ণী যখন ওই ছোটবেলায় ক্যালেন্ডার দেখার বয়স, তার অনেক আগে আমি ওই ক্যালেন্ডার দেখার বয়স পার করে এসেছি। ফলে একই ক্যালেন্ডার নয়, কিন্তু ওই ছবি আমারও ছোটবেলায় নাম না জেনে আশ্চর্যভাবে, ভ্যান গগের ছবি যে ওটা সব পরে জেনেছি, কিন্তু এনার আশ্চর্য ছবি। আপনারা সবাই যারা ভ্যান গগের ছবি কম বয়সে দেখেছেন নাম জানার আগে, তারা সকলেই নিশ্চয়ই এক ধরনের আকর্ষণ অনুভব করে থাকবেন তার রং এবং সব মিলিয়ে তার উপস্থাপনার জোর, এইসব কারণে। তো অনেক ছোটবেলায় ওই রকম ওই ছবি যখন আমার প্রথম দেখা, দাদুর কোনো একটা বইতে বা কোথাও একটা দেখেছি, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এখন। তো ওই বই যেখানে ওটা দেখেছিলাম, বইতেই সম্ভবত বা পত্রিকা হতে পারে, যাতে ওই ছবির একটা প্রিন্ট দেখেছিলাম। তো তাতে ওই ছবিটা ওই বইটা আমার কাছে বেশ কিছুদিন খুব লোভনীয় একটা বই হয়েছিল। তার কারণ
এইটা পড়তে গিয়ে আমার মনে পড়লো, আবার ভুলে গেছিলাম। তার কারণ হচ্ছে এই যে ওইটা খুলে মাঝে মাঝেই আমি এবং আমার ভাই আমরা ওই জায়গাটা খুলে দেখতাম। তার প্রধান কারণ ছিল, ছবি তো কিছু বুঝতাম না, এই ছবির মানে কি কি ব্যাপার এখনো যে খুব বুঝি তা নয়, ভালো লাগে এটাই মূল কথা। কিন্তু তখন যেটা লোভ ছিল সেটা ওটা খুললেই আমি অন্তত পক্ষে আমার একটা মনে হতো যে আমি প্রচুর ডানার আওয়াজ শুনতে পাচ্ছি। এটা একটা আজগুবি কথা, এটা এরকম হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এটা একটা হয় না কখনো কখনো ছেলে মানুষের মতন একটা কোনো কোনো ছবি বা ইনসিডেন্টের সঙ্গে এক ধরনের বিশেষ অনুভূতি একটা স্টিক করে যায়, আটকে যায়। আমাদের যেখানে বাড়ি ছিল সেখানে ওই সন্ধ্যেবেলায় প্রচুর আশপাশে কিছু গাছ থাকার কারণে প্রচুর পাখি অনেক ডানা ঝাপটে সন্ধ্যেবেলায় ফিরতো ঘরে। তো ওই সময় ওই ডানা ঝাপটানো এবং পাখিদের ডাক একটা ভয়ঙ্কর আশ্চর্য চমৎকার সুন্দর, এই চারটে বিশেষণ একসঙ্গে বলে ফেললাম তোড়ে, এরকম ব্যাপার হতো। তো ওই বইটা খুললে সামহাও আমার মনে হতো যে এরকম একটা ডানার আওয়াজ পাওয়া যাচ্ছে বলে, বা মাঝে মাঝে ওই ছবিটা খুলে দেখা যেত। তো সেই গমক্ষেত, আমি তার আগে কখনো গমক্ষেত দেখিওনি, ওটা যে গমক্ষেত তাও আমি জানতাম না, কিন্তু ওটা একটা বিচিত্র হলুদ রঙের এবং তার সঙ্গে নীল রঙের এরকম একটা প্রচন্ড রকম সম্পর্ক, সংযোগ, আর কতগুলো পাখি এরকম ডানা মেলে ছুটে যাচ্ছে। এই বাচ্চারা যখন এই বইটা কখনো পড়বে উল্টে পাল্টে, তখন ওই ভ্যান গঘ সম্পর্কে একটুখানি ছোট্ট লেখা একটা চূর্ণী লিখেছে সেটা পড়বে, আর ওই ছবিটা দেখবে, ওদের নিশ্চিতভাবে মাথার মধ্যে এই ছবির একটা অভিঘাত, কে কোথাকার কবেকার কোন প্রান্তের একজন ভ্যান গঘ নামক শিল্পী কি আশ্চর্যভাবে শেষ কথা লিখেছে। উৎসর্গপত্রটা শেষে আছে, চূর্ণী এটা চমৎকার একটা কাজ করেছেন, আমার খুব আকর্ষক মনে হয়েছে। যেখানে ভ্যান গঘের কথাও উল্লেখ করেন শেষ কথায়, আমি ওইটা দিয়ে শুরু করছি আমার মূল কথা। 15 মিনিটে মনে হচ্ছে হবে না, 18-20 মিনিট লেগে যাবে। হ্যাঁ, তো সে করছেন যেটা এই গোটা বইয়েরই যেটা চূর্ণীর একটা উদ্দেশ্য বলে আমার মনে হয়েছে, যে ছেলেমেয়েরা এটা পড়বে ভেবেচিন্তে দরকার নেই, কিন্তু পড়তে পড়তে যেটা ছোটদের বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হওয়া উচিত, যেটা আমরা আস্তে আস্তে ভুলেছি এখন, যে ছেলেমেয়েরা পড়তে পড়তে বাচ্চারা তারা আর একটা লোক, অন্য একটা লোক, সে নয় শুধু অন্য একটা লোকের কাছাকাছি পৌঁছানোর একটা তাগিদ অনুভব করুক। সে যে কেবল সে একটা সীমায়িত একটা লোক আর কি, অমুকের ছেলে তমুকের মেয়ে, অমুক জায়গায় বাড়ি, এই যে বিশেষ ঠিকানা পরিবৃত একটা ব্যক্তি, এইটে ছাপিয়ে সে আরেকটু টের পেতে চেষ্টা করুক, বা পাক আবছাভাবে হলেও সে এটা প্র্যাকটিস করুক যে সে আর একটা লোকের দিকে যাচ্ছে। শেষ কথাতে চূর্ণী লিখেছেন যে ভ্যান গঘের সম্পর্কে কথা বলতে গিয়ে, একজন শিল্পী ছিলেন। আমার প্রথম যখন পড়তে শুরু করলাম তখন মনে হলো ভ্যান গঘ কেন লিখছে চূর্ণী, কেন আমাদের দেশে কি আর কোনো চিত্রশিল্পী ছিলেন না, তাদের একটা নাম দেওয়া যেত না এখানে? এরকম একটা খটকা লেগে আমার প্রথম 3 লাইন, প্রথম এই লেখাটা 3 লাইন মতো পার করেছি। তারপর আমি বুঝলাম যে না, চূর্ণী কেন এটা করেছেন, আর এটা করার সুফল কি। নিশ্চয়ই চূর্ণী অন্য কোনো একটা বই লিখবেন, সেখানে ভ্যান গঘের জায়গায় হয়তো চিত্তপ্রসাদ আসতে পারেন, কিংবা ধরা যাক রামকিঙ্কর আসতে পারেন, আর অন্য কেউ আসতে পারেন, আসবেন, কিন্তু এইখানে এটা চমৎকার একটা ব্যাপার হয়েছে। তো ভ্যান গঘ সম্পর্কে শেষ কথায় আলটপকা, কোনো কারণ নেই ভ্যান গঘের কথা শেষ কথায় বলতে হবে কেন, কিন্তু কেন বলতে হবে বুঝতে পারা যাবে কয়েক লাইন বাদে। লিখছেন চূর্ণী, আজকাল তো জামাতে, ব্যাগে, চায়ের কাপেও তাঁর আঁকা ছবি ছেপে বিক্রি হয়, সবাই 2 পয়সা কামায়, অথচ তিনিই তেমন পয়সা কড়ির মুখ দেখতে পাননি। এসব আমরা জানি, আমাদের জানা তো মূল কথা না, আর একটা বাচ্চা শিশু সে জানুক, এটাই মূল কথা। মাথাটাও একটু গোলমাল হয়ে গিয়েছিল। এরপরে সেই সুন্দর চমৎকার কথাটা, যেটা ভেতরে ভেতরে কবি এবং দরদি না হলে লেখা মুশকিল। খুব বেশি দুঃখ হলে এরকম হয়, খুব বেশি দুঃখ হলে এরকম মাথা খারাপ হয়ে যায় আর কি। এই দুঃখের অসুখেই তিনি মারা যান। তারপরের লাইনটা চূর্ণী লেখেন একটা প্রশ্নের ছলে, একটা শিশুর সঙ্গে কথা হচ্ছে, আসলে এই বইটা আসলে একটা শিশু পড়ছে, বাচ্চা পড়ছে, এই কথাটা তার দিকে যাচ্ছে, এবং এই প্রশ্নটা আসলে প্রশ্ন নয়, এই প্রশ্নটার ভেতরে আসলে ওই শিশুর কাছে একটা বার্তা আছে। বার্তাটা হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে, মন খারাপ হবে না তার জন্যে? এই যে মন খারাপ হবে না তার জন্য, এই প্রশ্নটা আসলে তার জন্য মন খারাপ হবে এবং হতে হয় এবং হওয়ার কথা,
এই খবরটা ওই 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 পাঠকটিকে শিখিয়ে দেওয়া গেল একরকম ভাবে, একটুও শেখাচ্ছি ভান না করে। তার আঁকার একটা বিশেষ ছবি আছে আমার খুব প্রিয়, হুইটফিল্ড উইথ ক্রোজ, অর্থাৎ গমের ক্ষেতে একদল কাক। এটাই আমার দেখা ওর প্রথম ছবি, একটা ক্যালেন্ডারে আঁকা ছিল। এসব কথা হলো, তারপরে একটা ছোট্ট প্যারাগ্রাফ, তারপরে এই বইয়ের সেরা জায়গাটুকু আমার মনে হয় চূর্ণী লিখেছেন, ভেবে লিখেননি নিশ্চয়ই, ভাবলে এরকম লিখতে পারতেন না হয়তো, বা হয়তো পারতেন। ভ্যান গঘ, তোমাকে আমরা ভুলিনি। এই কথাটা পড়ার সময় মনে আছে, এই কথাটা বাচ্চা ছেলেটি বা মেয়েটি যে পড়ছে, সেই বাক্যটা যখন পড়বে তখন সে কিভাবে পড়বে? সে তো ভ্যান গঘের নামে প্রথম শুনলো হয়তো, তার ফলে ভ্যান গঘ তোমাকে আমরা ভুলিনি, এই কথাটা তো তার কথা নয়, এই কথাটা বইটাতে যিনি লিখছেন তার কথা, এইভাবেই সে পড়বে। কিন্তু একটা লোক আর একটা লোককে ভোলেনি, এই কথাটা জেনে তার কি হবে? এই বইটা পড়তে পড়তে জানলো যে বই যিনি লিখেছেন তিনি ভ্যান গঘ বলে একজন শিল্পী ছিলেন, যিনি শেষের দিকে খাওয়া দাওয়া প্রায় জুটতো না, টাকা পয়সা ছিল না, পরে মেলা বিক্রি হয়েছে, কিন্তু তাকে এই লেখক ভোলেননি। এটা জেনে আমার কি? এটা তার মনে হতে পারে খটকা একটা, যখন মনে রাখার দরকার ছিল তখন মনে রাখিনি। এসব কথা কিন্তু আসলে ওই শিশুটির চৈতন্যে গিয়ে একটু একটু করে খুব আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে। সেই দুঃখে আমরা আজও তোমার কথা ভাবি, ভেবেই চলি, ভুলতে পারি না। খালি মনে হয় আরো অনেক মানুষকে কি ভুলেই যাচ্ছি, ভুলেই থাকছি। আফসোস যায় না কিছুতেই, যেন নাই যায় এই আফসোস। একটা আফসোস হচ্ছে, আর সেই আফসোসটাই আমি জমিয়ে রাখতে চাইছি। আফসোস যে হচ্ছে, এইটাই আমার কাছে সবচেয়ে পরম জিনিস। আফসোস যেন না হয় এমন পরিস্থিতি না তৈরি হয়, আফসোস যেন থাকে, এটি বলতে চাইলে তো। আর কখনো যেন আমরা কেউ কাউকে ভুলে না থাকি, কারণ ভোলা মানেই তো আসলে সত্যি সত্যি একটা লোকের মৃত্যু। আমার খুব কাছের একজন মানুষের সম্প্রতি মৃত্যু হয়েছে আর কি। তো সেই তার তার সম্পর্কে, তার বিষয়ে কথা বলতে বলতে এই কথাগুলো উঠে আসছিল বারবার করে, যে একটা মৃত্যু সত্যি সত্যি কখন হয়। আমাদের গোটা জীবন, প্রত্যেকেরই জীবন, মানুষের বিশেষ করে, তা আসলে মৃত্যু দিয়ে ঘেরা থাকে সবসময়, মরণ দিয়ে ঘেরা, এটাই জীবনের লক্ষণ, মানে আদর তাৎপর্য। তো সেইটা সত্যি পূর্ণ মরণ তখন হয় যখন একটা লোক কারোর স্মৃতিতে আর না থাকে, কেউ পৃথিবীতে কোনো প্রান্তে কেউ তাকে আর মনে করে না, মনে রাখে না। এইটা হচ্ছে চূড়ান্ত মৃত্যু। তো যতদিন পর্যন্ত আমি চাই আমার কোনো প্রিয় মানুষ বেঁচে থাকুন, ততক্ষণ তাকে আমাকে মনে রাখতে হবে, এইটাই তাকে বাঁচিয়ে রাখবার একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই। বইতে পড়লে হবে না। 500 বছর বাদে একটা লোকের বই লেখা পড়লাম, অমুক ছিলেন তমুক ছিলেন, সেইটাকে মনে রাখা বলছি না। মনে রাখা মানে মনে রাখা। তো সেইটে এই লেখায় শেষ কথায় চূর্ণী ওই বাচ্চাদের কাছে বলছেন যে এটা একটা টাস্ক বাবা, এটা একটা শেখার জিনিস, যে ভুলতে নেই, মনে রেখে দিতে হয়, কেউ কাউকে ভুলে যাব না। তারপরেই শেষ করছেন চূর্ণী, সাহস করে লিখলাম, আনন্দে আর দুঃখে লিখলাম, ভালোবাসাতেও। তোমরাও যখনই ইচ্ছে হবে মনের কথা লিখে নিও, বাজে লেখার বা ভুল লেখার ভয় না পেয়ে। যা মনে হবে তাই লিখো, যাকে মনে হবে তাকে নিয়ে লিখো, বাঁচিয়ে রাখবার জন্য। তো এইসব কথা বলতে বলতে শেষ পর্যন্ত কোথাকার কবেকার ভ্যান গঘ, যিনি ওই রকম ভাবে চলে গিয়েছিলেন, কোন এক বালিকা ক্যালেন্ডারে একটা তার আঁকা ছবি কখনো আচমকা দেখে ফেলেছিল, তারপর সেই ছবি পুষে রেখেছিল, পুষেই রাখা বলে একে, ছবি পোষা, ছবি পুষে রেখেছিল বহুকাল। তারপরে সে যখন আরো একদল বাচ্চার কাছাকাছি গিয়ে পৌঁছলো কোনো এক সময় জীবনে, সে তখন ওই ছবিটা ক্যালেন্ডার থেকে পেড়ে আনলো, ভ্যান গঘকে পেড়ে আনলো, এবং তারপর তাকে সামনে রেখে সে একটা বড় সিদ্ধান্তের কথা জানালো, যে ভোলা অনুচিত এবং তোমরাও মনে রাখা অভ্যেস করো আর কি। তো এইটা দিয়ে একটা বই শেষ হতে পারে, এটা আমার কাছে যাকে বলে খুবই আশ্চর্যের এবং আহ্লাদের একটা ঘটনা। তারপরেও একটা কবিতাও ভ্যান গঘের জন্য উৎসর্গপত্র হিসেবে যুক্ত করেছেন। ছোট শেষ স্তবকটা আমি পড়ে শোনাই আপনাদের।
পড়েছেন হয়তো সবাই, তাও পড়ে শোনাই, পড়তেও ভালো লাগবে। চৈত্র বিকেল ফেরত পেতে, সূর্য ভাঙা গমের খেতে, আঁকলো প্রিয় ক্যালেন্ডারের ছবি, ধুলোয় ঢাকা চিত্ত বিধুর, আমার অলিক আমার মৃদু দিগন্তরের কবি। এইটে এই গোটা লেখার মধ্যে এটা শেষ, এইখানেই এই বই শেষ হচ্ছে। এই ছেলে মেয়েরা যখন আরেকটু বড় হবে, এখন যারা খুবই ছোট আরেকটু বড় হবে, তখন ওই দিগন্তরে, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম এই 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 কথা, আমার আজকের আলোচনার কথা, যে এই বইটাতে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা হচ্ছে আমার অন্তত পক্ষে, যে ছেলে মেয়েরা এটা শিখবে যে আর একটা লোক, অন্য লোক, ওই ওপারের লোক, না দেখা লোক। আমরা তো 2026-কে বহুকাল মনে রাখবো যে দেখা লোককেও কিভাবে মুছে মুছে বাদ করে দেওয়া যায়, তার একটা বিরাট চমৎকার সাজানো গোছানো প্রক্রিয়ার কথা। এটা 2026-এর একটা মানে বাঁধিয়ে রাখার মতন ঘটনা। তো সেই 2026 সালেই একটা বই লেখা হলো, যেখানে শিশুদেরকে বলা হচ্ছে যে দিগন্তরের কবি, যাকে কোনোদিন দেখিনি, এবং তারও খুব কিছু আসবে যাবে না। ওই যে কথাটা পড়লো, একটা বাচ্চা পড়বে, ভ্যান গঘ তোমাকে আমরা ভুলিনি। আমি এইটাই বারবার বলতে চাইছি, আর অত সময় নেই, বাকিগুলোর কথা বলতে পারবো না। ভ্যান গঘ তোমাকে আমরা ভুলিনি, এই কথাটা কি ভ্যান গঘ শুনতে পাবেন কোনোদিন, কখনো জানবেন ভ্যান গঘ যে আমাকে একদল লোক বললো আমরা তোমাকে ভুলিনি? তাতে কি ভ্যান গঘের বিরাট বুক চওড়া হবে? প্রশ্নই ওঠে না। ভ্যান গঘ নেই, জানার জন্যও নেই, তাহলে এই কথাটা কার জন্য বলা? ভ্যান গঘ আমরা তোমাকে ভুলিনি বলছি তো তোমাকেই, কিন্তু এই কথাটা ভ্যান গঘের কাছে পর্যন্ত গিয়ে পৌঁছবে না, তাহলে এই কথাটা কার জন্য? আমারই জন্য। ভ্যান গঘের জন্য আদৌ নয়। আমি তোমাকে ভুলিনি এই কথাটা তোমার জন্য নয়, সামান্য তোমার জন্য হতে পারে, যদি সে লোকটা জ্যান্ত থাকে, সামনে থাকে, সেটা খুশিও হতে পারে, কিন্তু আদৌ এই লোকটা সেই এই কথাটা সেই লোকটিকে খুশি করবার জন্য নয়, এটা আমার জন্য যে বলছে। আমি ভুলিনি, আমি কৃত্য পালন করেছি, এটা আমার কাজ। আমি আমাকে জানাই যে আমি না ভুলে আছি, মনে রেখেছি। এই বইটি শুধু বাচ্চাদের চারটে চমৎকার আশ্চর্য ধরনের ছড়া, চমৎকার কতগুলো প্রসঙ্গ, কতগুলো পরীর কথা, কতগুলো লম্বুসদের আশ্চর্য জগতের কথা, যেখানে সব জিনিসই সবার, এইরকম চমৎকার কতগুলো সিচুয়েশন, মুহূর্ত যা বলি আমরা, সেসব আছে। তাই জন্যই নয়, আমার মতে, আমার মনে হয়েছে যে এই বই পড়তে পড়তে একটি ছেলে বা মেয়ে, বাচ্চা, শিশু, সে আর একটা লোকের অনুভূতির দিকে, তার দিকে তাকানো, তার কাছাকাছি পৌঁছানো, তাকে ছুঁতে চাওয়া, এটা যেমন খানিক শিখে ফেলতে পারবে, আর এটাও শিখে ফেলতে পারবে যে মনে রাখা এইটা একটা কাজ, জরুরি কাজ। না ভোলা এটা জরুরি কাজ। যাকে মনে রাখলাম, যাকে ভুললাম না, তার জন্য তত নয়, তার জন্যও বটে, কিন্তু তত নয় যত আমার নিজের জন্য। যত আমি ভুলবো, মনে না রাখবো, তত আমি আমাকে খর্ব করব, তত আমি আমাকে অশক্ত করব, তত আমি আমার এজেন্সি হারাবো, তত আমি অন্যদের দ্বারা চালিত হতে থাকবো। এসব কথা নিশ্চয়ই শিশুরা, বাচ্চারা জানবেও না, বুঝবেও না, জানানোর দরকারও নেই। কিন্তু আমার মনে হয়েছে অন্ততপক্ষে এই বই পড়তে পড়তে, আমি 3-4 বার পড়েছি, আরও 1-2 বার পড়বো, ভুল ধরবার চেষ্টা করে পড়বো কখনো কখনো, যে এটা এরকম করলি কেন চূর্ণী, তোর খাতায় এরকম দাগ দিয়েছিলাম, এসব। সেসব চূর্ণী শুনবে না, বলবে খুব দাগ টাগ দিয়েছেন এক সময়, এখন আর আপনার কথা শুনছি না, এটাও বলবে, সেসব জানি। কিন্তু একটা শুধুমাত্র বলি, শেষ করে দিচ্ছি, একটা কবিতার এই লাইন, কিভাবে একটা ছোটদের কবিতায় অন্তর্ঘাত ঘটাতে হয়, কথা চলতে চলতে যেন শুধু একটা অন্তমিল, অন্তানুপ্রাস, এসবের একটা প্যাঁচ, একটা ঢং, এসব পেরোতে পেরোতে হঠাৎ মাঝখানে একটা আচমকা খুব ভাববার মতন কথা গুঁজে দেওয়া যায়, যেটা তখন সে খুলতেই পারবে না ওই মোড়কটা। 13 বছর বাদে ওই বাক্যটা তার অতর্কিতে, তার অন্য কোনো সময়, সে বাসে উঠতে যাবে, ট্রামে উঠবে, ট্রাম যদি তখনও থাকে, সে ভিড় ট্রেনে উঠবে, বা কোথাও একটা বসে গল্প করবে, চা খেতে খেতে, বাদাম ভাজা খেতে খেতে, ঝগড়া করতে করতে, প্রেমিক প্রেমিকার সঙ্গে নানান তর্ক করতে করতে, হঠাৎ ওই লাইন তার মাঝখানে, তার মাথার মধ্যে হঠাৎ বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে, দেবে টাইম বমের মতন, এরকম একটা লাইন আছে।
অনেকগুলো আছে, আমি একটা দাগ দিয়ে নিয়ে এসেছি, পড়ি আপনাদের কাছে, এটাই শেষ। সিম্পল সাধারণ ছড়া চলছে যেন, ভাত বসাতে চাল লাগে, নাও চালাতে হাল লাগে, গড়িয়ে যেতে ঢাল লাগে, মাছ ধরবার জাল লাগে, রং মাখাতে গাল লাগে। এই শুরু হলো, এই আর একটা, এতক্ষণ পর্যন্ত চাল লাগে, হাল লাগে, ঢাল লাগে, সব হচ্ছে সিম্পল প্রয়োজনীয়তার কথা, এটা হতে গেলে এটা লাগে। কিন্তু রং মাখাতে গাল লাগে, এইটা কিন্তু চাল লাগে ডাল লাগে তার মতন ঘটনা নয়। এই গাল লাগের কথা ভাবলেই একটা লোক টের পাবে যে কথাটা গালের হচ্ছে না, আগেরগুলো চাল ডালেরই হচ্ছিল, কিন্তু এইটা গালের নয়, গালওয়ালার কথা হচ্ছে। তাকে লাগে, যার গাল তাকে লাগে রং মাখাতে। পরে আবার শান্ত, ঘাপটি মারলো, শুকনো লঙ্কা ঝাল লাগে, এই লাগেটা টের পাওয়া অর্থে লাগে, স্ট্রেট। তারপরে লাইনটাই ওই টাইম বম্বের মতো, অনেক পরে টের পাবে ওই শিশুটি একটু বড় হলে, বয়ঃসন্ধি যখন সে পার করছে তখন হবে, আজ হতে তো কাল লাগে। এই যে আজ হতে যে কাল লাগে, এই লাইন তুই যে কি করে লিখলি চূর্ণীকে জানে, এরকম একটা ছড়ার মাঝখানে বাকি সব লাগের সঙ্গে এটাকে জুড়ে দেওয়া, আর তারপরেই শেষ করে দিচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্সের মতো, আমার কিছুই ভাল লাগে না, ধুস। ওকে যে আসলে আঁক শেখানো হচ্ছিল না, ওকে যে এমনি ছড়াই বলা হচ্ছিল, এই শান্তিতে তো ওকে পৌঁছে দিতে হবে শিশুটিকে। ফলে ওই শান্তিতে বা একেবারেই আমাকে কোনো আঁক টাক শেখাচ্ছে না মাস্টার, এইটে বুঝবার জন্য আমার কিছুই ভাল লাগে না, ধুস, এইটাতেও আরাম পাবে, খানিকটা নিশ্চয়তা পাবে যে যাক না ঠিক আছে, তাহলে আমারই কবিতা, এটা অন্য কারণ নয়, প্যাঁচ নেই কোনো। তো এই ভানটুকু খানিকটা তার লাগবে আর কি। চূর্ণীর কাছে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, এই রকম বই প্রতি বছর চূর্ণী একটা করে লিখুক, ওর শরীর সুস্থ থাকুক, ওর মন ভালো থাকুক, ওর বন্ধুরা আরো চারপাশ থেকে ওকে আগলে রাখুক, যাতে করে ও আরো বেশি করে লিখতে পারে। প্রত্যেক বছর একটা করে বই যেন নতুন শিশুদের জন্য, আর আমাদের যাদের অক্ষমতা, শিশু হওয়ার সুযোগ নেই আর, এই রকম লোকেদের জন্য একটা করে বই যেন চূর্ণী লিখুক, আঁকুক, আর আমাদের একটু তর্ক করার, ভুল ধরার সুযোগ দিক। আমাদের তার কোনো কাজ নেই, ভুল ধরাই আমাদের জীবনের কাজ সাধারণভাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওদের কথা এবং রেসপন্স খানিক বাদে আমরা নিশ্চয়ই শুনতে পাবো। আমাদের এটা কথাটা খারাপ লাগবে হয়তো, একটু শুনতে বেমানান লাগবে মাঝে মাঝে, তো এটা আমাদের একটু যারা বড় হয়ে ফেলেছি, নাচার হয়েই বড় হয়ে ফেলেছি যারা, তাদের এখন অনেক সময় এক ধরনের বেদনা বোধ হয় যে বাচ্চাদের সঙ্গে খুব অন্যায় হলো আর কি আমাদের তরফ থেকে। আমাদের যারা আগের মানুষজন, তারা আমাদের সঙ্গে ততটা অন্যায় করেননি, কিন্তু আমরা একটু করে ফেললাম, এবং এর হাত থেকে খুব যে মুক্তি আছে তাও নয়, আমরা খুবই জঘন্য খারাপ আত্মসর্বস্ব একটা জায়গার মধ্যে ওদেরকে ছেড়ে দিয়ে যাব। তো সেই যাওয়ার আগে কমলা আচারের মতন একটা দুটো বই যদি ওদের সঙ্গে থাকে, 2-4টে 5টা, তাহলে ওদের হাতে একটু অস্ত্র থাকে, এটুকু একটা আশ্বাস পাওয়া যায় আর কি। চূর্ণীর ভালো হোক, চূর্ণীদের ভালো হোক। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। চূর্ণী, তুমি আর কিছু বলতে চাও? আমি কি বলবো, মানে এমনিতেই একটু ভয়ের মধ্যে ছিলাম যে কেমন লেগেছে বইটা, কি দাঁড়ালো কি না দাঁড়ালো, নিজে লিখে তো বোঝা যায় না। তো মানে আমি আমি ঠিক জানি না কি বলবো। আমার স্যারের এতটা ভালো লেগেছে, এতটা মন দিয়ে পড়েছেন, সব থেকে বড় কথা টেক্সটগুলো নিয়ে আলাদা করে একটু মত, মানে শুধু ভালো হয়েছে খারাপ হয়েছে ইত্যাদির বাইরে, এই যে প্রত্যেকটা জিনিস এত মন দিয়ে স্যার দেখেছেন এবং তারপর সেটা নিয়ে বললেন, মানে আমি আপ্লুত বললে কম বলা হবে আর কি। মানে আমি মানে ভাবতেই পারছি না, এটা খুবই দামি ফিডব্যাক আমার কাছে। আশা করছি পরে স্যারের সাথে আরো ডিটেলে কথা হবে, এবং আর ত্রুটি বিচ্যুতির দিকগুলোও আর একটু ঝালিয়ে নেওয়া যাবে, যাতে পরের কাজ যদি করি তাহলে তাতে সেগুলো আর না থাকে, এরকম একটা। হ্যাঁ, তো মানে থ্যাংক ইউ
মানে কি এইটাই, আর কিছু বলার নেই।